তাহলে দেখ, আমরা কি পড়ছিলাম? নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের পৃথিবীর গতি সমূহ নিয়ে পড়ছিলাম, তাই তো? তার মধ্যে আমরা বলেছিলাম পৃথিবীর দু ধরনের গতি, একটা আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি, তাই তো? তো আমরা এর আগে আহ্নিক গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আহ্নিক গতির হয় কি কারণে এবং আহ্নিক গতির ফলে কি কি হয়ে থাকে সেগুলো আলোচনা করেছিলাম, তাই না? কিন্তু আজকের আমরা মূল যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বার্ষিক গতি বা বার্ষিক গতির ফলাফলগুলি। ঠিক আছে? তাহলে এই বার্ষিক গতির কিন্তু আরো একটা অপর নাম রয়েছে। সেই অপর নামটা কি? বার্ষিক গতির অপর নাম হলো পরিক্রমণ গতি। তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কি এবং এর ফলাফল গুলি বিস্তারিত আলোচনা করো। বোঝা গেল? আজকের আমাদের মূল আলোচনার বিষয় হলো বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কি এবং এর ফলাফলগুলি বিস্তারিত আলোচনা করো। তো এর আগে আমরা যখন পৃথিবীর গতি সমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই গতি সমূহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বার্ষিক গতি কি এটা আমরা বলে দিয়েছিলাম। তবুও আজকের আরো একবার বলবো যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলছে। ঠিক আছে? আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ তার চারিপাশে নিজস্ব কক্ষপথে সূর্যের চারিদিকে কি করে থাকে? পরিক্রমণ করে থাকে, তাই তো? ঠিক আমরা যে গ্রহে বসবাস করছি সেই গ্রহটির নাম হলো পৃথিবী। এই পৃথিবীও সূর্যের চারিপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে কি করে থাকে? আবর্তন করে থাকে। ঠিক আছে? তাহলে পৃথিবীও সূর্যের চারিপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে কি করে? আবর্তন করে থাকে। তাহলে এটা এবার একবার বলে ফেলি, বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলছে। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে আসে, সেই সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসাকে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। বোঝা গেল? তাহলে সূর্যের চারিদিকে এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে কত? মনে আছে? কত বলেছিলাম? সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট আর 46 সেকেন্ড। তাহলে এগুলো দেখার সঙ্গে সঙ্গে তোরা খাতায় লিখে নে যে সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরে আসতে সময় লাগে কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষায় এমসিকিউ দেয় যে পৃথিবীর পরিক্রমণ গতির সময় কত? তাহলে এক্সাক্ট সময়টা হচ্ছে এটা, আর অনেক সময় এইটুকু কেটে দিয়ে বলা হয় 365 দিন। ঠিক আছে? এবার আমরা এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড কি হয়, এর আবার কি করা হয়
সেটা আমরা আলোচনা করব একটু পরেই। বোঝা গেল? তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলা হচ্ছে সেটাকে বোঝা গেল। এবার আমরা আসব যে এই পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলে কি কি হয়ে থাকে। এক নম্বর হলো যে তোমার দিন রাত্রির দৈর্ঘ্য, দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, হ্রাস ও বৃদ্ধি। তাহলে কি বললাম? বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। হ্রাস কথার অর্থ হলো কমে যায়, আর বৃদ্ধি কথার অর্থ হলো বেড়ে যায়। তাহলে যখন পৃথিবী তার নিজের অক্ষের ওপর 66.5 কোণ করে অবস্থান করে, তখন এই সূর্যের রশ্মি বা আলোটা যখন একেবারে নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে পতিত হয় বা পুরোপুরি লম্বভাবে নিরক্ষরেখার উপরে পতিত হয়, তখন কি হয়? তখন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের সর্বত্র দিন রাত্রি সমান থাকে। ঠিক আছে? কোথাও বেশি হয় না, কোথাও আবার কম হয় না। কিন্তু যখন আবার সূর্যের উত্তরায়ণ ঘটে, অর্থাৎ সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন কি হয়? কর্কট ক্রান্তি রেখার উপরে দিনের দৈর্ঘ্য বেশি হয় আর রাতের দৈর্ঘ্য তখন কম হয়ে যায়। আবার একই রকম ভাবে সূর্যের যখন দক্ষিণায়ন ঘটে, সূর্যের যখন দক্ষিণায়ন ঘটে অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপরে সমানভাবে কিরণ দেয়, তখন মকর ক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলগুলির দিনের দৈর্ঘ্য বেশি হয় আর রাতের দৈর্ঘ্য কম হয়। বোঝা গেল? তাহলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি বিষয়টা কি বোঝা গেল? তাহলে কি বললাম? সূর্য যখন স্থিরভাবে অবস্থান করে এবং পৃথিবী তার নিজের অক্ষের উপরে 66.5 কোণ করে সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে থাকে, তখন সূর্যের রশ্মি যখন একেবারে সোজাসুজিভাবে নিরক্ষরেখার উপর পড়ে, তখন দিন ও রাত্রি সমান হয়। ঠিক আছে? ইকুয়াল হয়ে থাকে। কিন্তু যখন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেয় অর্থাৎ উত্তরায়ণ ঘটে, তখন দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়ে যায়। ঠিক একই রকম ভাবে সূর্য যখন মকর ক্রান্তি রেখার উপরে কিরণ দেয়, তখন দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়। এইবার একটা বিষয় আছে, আমরা কি বললাম? পৃথিবী একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, তাই তো? তাই এই উপবৃত্তাকার কক্ষপথটা দেখতে কেমন? ডিমের মতো আকৃতি বিশিষ্ট, তাই তো? যে কারণে দেখবি কোনো স্থান পৃথিবীর কাছাকাছি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব খুব কম, আবার কোনো স্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব খুবই বেশি। আমরা যদি একটু লক্ষ্য করি, এই স্থানটার মধ্যে দেখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটু কম আছে, তাই না? আর এই স্থানটার মধ্যে দেখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটু বেশি আছে। তো আমরা এখানে যেহেতু হাতে এঁকেছি তাই খুব একটা বুঝতে পারবো না, তবুও আমরা বোঝাচ্ছি। ঠিক আছে? আমাদের বইয়ের ছবি দেখতে পারিস যে ঠিক এ পাশে অপসূর এবং অনুসূরের ছবিটা দেখ, তোরা দেখবি সেই জায়গাটা খুব ভালো করে বোঝানো রয়েছে। বোঝা গেল? তাহলে এবার আমরা আলোচনা করব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সব থেকে কম থাকে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অনুসূর অবস্থা। কি বলা হয়? অনুসূর অবস্থা। সেই তারিখটা কত বলা হচ্ছে ওখানে অনুসূর অবস্থার? ভালো করে দেখে বল। অনুসূর অবস্থার তারিখ 3রা জানুয়ারি। তাহলে এখানে দেখবি
তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম থাকে, এই অবস্থাটাকে বলা হয় কি? অনুসুর অবস্থা। ঠিক আছে, এই অনুসুর অবস্থার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে? 14,70,00,000 কিমি। কত? 70,00,000 কিমি। এরপরে ঠিক পৃথিবী যখন আবার ঘুরতে ঘুরতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে যখন বেশি হয় যে সময়টা, সেই সময়টা হলো 4ঠা জুলাই। কি লেখা আছে? 4ঠা জুলাই। এই 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় বলে এটাকে কি বলা হয়? অপসূর অবস্থা। কি? অপসূর অবস্থা। এবার তোদের পরীক্ষার সময় অনেকের মনে থাকে না কোনটা অপসূর বলবো আর কোনটা অনুসূর বলবো, বেশিরভাগ স্টুডেন্টরা এটা গুলিয়ে ফেলিস। তার জন্য একটা কথা সবসময় মনে রাখবি, অনু কথার অর্থ হলো ক্ষুদ্র বা কাছে। কি বললাম? অনু কথার অর্থ হলো ক্ষুদ্র বা কাছে। আর কাছে বলতে সব থেকে ছোটটা বোঝাবে, আর ছোটটা তারিখও দেখ এখানে ছোট, 3রা জানুয়ারি। ঠিক আছে, আর দূরত্বও দেখ ছোট, 14,70,00,000 কিমি। ঠিক একই রকম ভাবে অপকথার অর্থ হলো কি? দূরে। অপকথার অর্থ কি? দূরে। তাহলে দেখ এর তারিখটাও কি অনেকটা বড়, মানে 3-এর থেকে 4 বড় তো হতে পারে কি আবার, তাহলে কিন্তু আবার সেই শতকিয়া পড়তে পাঠিয়ে দেবো ক্লাস 1-এ। 3-এর থেকে 4 বড়, তাই 4ঠা জুলাই হলো অপসূর অবস্থা, অর্থাৎ দূরে অবস্থান করছে। এর যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই সময় কত থাকে সেটা বলে দিচ্ছি, যে 15,20,00,000 কিমি। তাহলে 4ঠা জুলাই অপসূর অবস্থার সময়কালীন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 15,20,00,000 কিমি। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আসে, এমন প্রশ্ন দেয় যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? এটা তো হচ্ছে কি অপসূর অবস্থার সময় দূরত্ব, আর এটা হচ্ছে অনুসূর অবস্থার সময় দূরত্ব। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? দেখ কোন বইতে আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো 14,95,00,000 কিমি। আবার কোন বইতে আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব গড়পত্তায় 15 কোটি কিমি। বোঝা গেল? দেখ গড় কথার অর্থ কি? এই দুটো দূরত্ব যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে দেখ একদিকে আমরা যদি 14,70,00,000 ওদিকে 15,20,00,000 যোগ করি তাহলে কি হবে? 90, আর এদিকে 5 আর 4 9, 29, 29,90,00,000 হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন দেখব যে 14 14 দুগুণ 28, এক এদিকে চলে আসবে। তাহলে তাহলে আমরা দেখব 9 দুগুণ 18, 19, 10 আর 5 5 দুগুণ 10, এটাই আসবে 2 দিয়ে ভাগ করলে। 29,90,00,000 কিমিকে 2 দিয়ে যখন আমরা ভাগ করব তখন আসবে 14,95,00,000 কিমি। হ্যাঁ এটা এক। তাহলে কোন বইতে এক্সাক্ট ক্যালকুলেশন করেছে আর কোন বইতে বলা হচ্ছে যে গড়পত্তায় 15 কোটি কিমি। বোঝা গেল? তাই তোরা যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন যেন ভুল করিস না যে 14,95,00,000 কিমি না 15 কোটি কিমি। ঠিক আছে, তবে এই দুটো উত্তর একসঙ্গে কোনো পরীক্ষার প্রশ্নতে দেবে না, দুটো উত্তরই কোনো পরীক্ষার প্রশ্নতে দেবে না। বোঝা গেল? এবার আমরা আলোচনা করব
তাহলে আমরা কিন্তু 2 নম্বরটা পুরোপুরি ভাবে আলোচনা করে ফেলেছি। যে প্রথমটা বলেছি দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, এটা বলেছি তো। এবার পরেরটা আমরা কি বলেছি, অপসূর অবস্থা আর অনুসূর অবস্থা সৃষ্টি। অপসূর ও অনুসূর অবস্থার সৃষ্টি। এরপরে 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে যে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি আর মহাবিষুব আর জলবিষুব। কি কি বললাম? তাহলে প্রথমে আগে মহাবিষুব এবং জলবিষুবটা আলোচনা করে নিই, ঠিক আছে? তাহলে মহাবিষুব ও জলবিষুব। এবার এই দুটো কথা থেকে আমরা একটা কথা কমন পাচ্ছি, যেটা হলো কি বিষুব, তাই না? বিষুব কথার অর্থ আমাদের পরীক্ষার হলে পড়ে যে বিষুব কথার অর্থ কি। বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি। কি বললাম? বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি। এবার দেখ, আমি কখন বলেছি সমান দিন রাত্রি হয়? সমান দিন রাত্রি কখন হয় একটু আগে আলোচনা করেছি, সূর্য যখন নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয় তখন সমান দিন রাত্রি হয়। তা একটা বছরের দুটো সময়ে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে সেই দুটো সময় কি কি সেটা আমরা আলোচনা করব। প্রথমটা হলো 21শে মার্চ। কি? 21শে মার্চ। এই 21শে মার্চ দিনটিতে সূর্য একেবারে নিরক্ষরেখার উপরে কি করে, লম্বাভাবে কিরণ দেয়। এই কারণে 21শে মার্চ